ঠিক আছে, তো দেখো আজকে আমরা মোটামুটি শুরু করব যেটা হচ্ছে পঞ্চায়েতকে টার্গেট রেখে যে এক্সামটা হতে চলেছে তার উপরে আজকে আমরা একটা ক্লাস করব যেটা ইংলিশ থেকে হবে পুরোটা, এবং ইংলিশের এখানে আমরা কোশ্চেন আনসার আলোচনা করব। ইম্পর্টেন্ট টপিক যেগুলো আছে বিশেষ করে সিলেবাসে যে টপিকগুলো বলে দেওয়া আছে সেই সিলেবাসের উপরে ভিত্তি করে তারপরে আমরা প্রিভিয়াস ইয়ারে কেমন কোশ্চেন এসেছিল সেগুলো আমরা এখান থেকে একটা আইডিয়া লাগাতে পারবো, এবং এখানে আমরা প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে কিছু সিম্পল ট্রিক্স এবং এক্সপ্লেনেশন আলোচনা করবো। এমনটা নয় আমরা আনসারটা করে চলে যাবো, এমনটা নয়, প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে আমরা কেন হলো আনসারটা অবশ্যই জানবো। তো এটা করলে কি তোমাদের অন্যান্য এই রিলেটেড কোশ্চেন আসলে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। ক্লিয়ার? তো চলো আমরা শুরু করছি। আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন দিয়ে শুরু করব, যেটা আমরা পুরোটা এটা হচ্ছে আমাদের আজকে কিন্তু ক্লাস 1। এর পরে তোমরা পরবর্তীতে ক্লাস পেতে থাকবে, যেটা ইংলিশ। এরপরে আস্তে আস্তে যে অন্যান্য যে সাবজেক্ট গুলো আছে সেগুলোরও ক্লাস আমরা শুরু করবো। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেন দেখে নাও। ফার্স্ট কোশ্চেন বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন। মানে এখানে আমাকে টপিকটা কিন্তু ভালো করে নোট করতে হবে যে কোন জায়গা থেকে কোথা থেকে কেমন কেমন প্রশ্ন হচ্ছে। এটা আমরা একটা প্রিপোজিশনের থেকে কোশ্চেন করেছি, প্রিপোজিশন। ঠিক আছে, এবং এই প্রিপোজিশন কিন্তু ইম্পর্টেন্ট টপিক, যে কোনো পরীক্ষার জন্য তোমরা জানো। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে হি ইজ ব্লাইন্ড, এবং এটাকে আমরা বলবো আরো ভালো হয় ফিক্সড প্রিপোজিশন। এটাকে আমরা বলবো ফিক্সড প্রিপোজিশন। ঠিক আছে, কেন আমি বলছি দেখো, এখানে কোশ্চেনটা বলছে হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ ওন ফল্ট। তো এই যে ব্লাইন্ড ওয়ার্ডটা আছে না, এই ব্লাইন্ডের সঙ্গে কিছু প্রিপোজিশন ফিক্স থাকে, সেগুলো আমাদেরকে মেনলি জানতে হয়, এবং এই ব্লাইন্ড ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আছে পরীক্ষাতে। তো দেখো আমি প্রথমে বলে দিই, এই যে ব্লাইন্ড, এই ব্লাইন্ডের সঙ্গে আমরা দুটো প্রিপোজিশন জেনারেলি ইউজ হতে দেখি। একটা হচ্ছে ব্লাইন্ড টু, আর একটা হচ্ছে ব্লাইন্ড ইন। এবার প্রশ্ন হচ্ছে যে কখন ব্লাইন্ড টু কখন ব্লাইন্ড ইন হবে, এটা হচ্ছে ভালো করে জানতে হবে এবং মাথায় রাখতে হবে, কারণ এই ব্লাইন্ড থাকলে কিন্তু তুমি সেখানে টু বসাবে বা ইন বসাবে এমনটা নয়, তোমাকে বুঝতে হবে কোথায় টু কোথায় ইন বসবে। তো এখানে বলছে হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ ওন ফল্টস। ওকে, তো আমি একটা সেন্টেন্স লিখছি, আমি যেমনটা বললাম ব্লাইন্ডের সঙ্গে আমরা ইন ব্যবহার করি, আমি ব্লাইন্ড দিয়ে আরো একটা সেন্টেন্স লিখছি। আমি এখানে লিখলাম হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ ওন আই। আমি একটা সেন্টেন্স লিখলাম হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ ওন আই। তো এখানে যখন ফিজিক্যাল অর্থে ব্লাইন্ড বোঝায়, ব্লাইন্ডের সঙ্গে আমি বললাম যেমনটা যে টু এবং ইন আমরা দুটো প্রিপোজিশন ইউজ করি, কিন্তু যখন ফিজিক্যালি যখন ব্লাইন্ড বোঝাবে তখন কিন্তু ব্লাইন্ডের সঙ্গে আমরা ইন ইউজ করি, ব্লাইন্ড ইন, এটা মাথায় রাখতে হবে। তো এটা ব্লাইন্ড ইন আমরা কখন ইউজ করবো, যখন সে ফিজিক্যালি মানে রিয়েলি সে চোখে যখন অন্ধ হবে, এই ক্ষেত্রে আমরা ব্লাইন্ড ইন ব্যবহার করবো। বাট এখানে দেখো সেন্টেন্সটা কিন্তু তেমনটা বলেনি, এখানে বলছে হি ইজ ব্লাইন্ড ড্যাশ ইজ ওন ফল্ট, সে তার নিজের দোষটাকে দেখতে পায় না, এই অর্থে সে হচ্ছে ব্লাইন্ড। তো এই ক্ষেত্রে এই যে নিজের দোষ দেখতে পায় না, বা আমরা এরকম অনেক সময় বলে থাকি যে না সে তার নিজের ছেলের দোষটা দেখতে পায় না, সবসময় অপরকে দোষ দেয়, এই ক্ষেত্রে ব্লাইন্ডের সঙ্গে আমরা যে প্রিপোজিশনটা ইউজ করি সেটা কিন্তু টু হয়। ঠিক আছে, তো ব্লাইন্ড টু এবং ব্লাইন্ড ইন কখন বসে এটা কিন্তু মাথায় রাখতে হবে। ফিজিক্যাল অর্থে বোঝালে ব্লাইন্ড ইন, আদারওয়াইজ এই সেন্সে বোঝালে যে সে তার নিজের ফল্ট দেখতে পায় না, তার ছেলের দোষ দেখতে পায় না, ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা ব্লাইন্ড টু কিন্তু ইউজ করবো। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ফার্স্ট কোশ্চেনের জন্য আনসার অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 2। এখানে একটা ভোক্যাব থেকে কোশ্চেন আছে। ভোকাব কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, যেখানে আমরা ভোকাবের মধ্যে সিনোনিম, অ্যান্টোনিম, হোমোনিম, হ্যাঁ তারপরে আমরা বলতে পারি ফ্রেজাল ভার্ব, ইডিয়াম, এগুলো সবই আছে, ওয়ান ওয়ার্ড আছে, সবই করতে হবে। তো এখানে বলছে চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য অবস্টিনেট। অবস্টিনেট ওয়ার্ডটার সিনোনিম জানতে চেয়েছে। তো তোমাকে সিনোনিম জানতে গেলে সবার আগে অবস্টিনেট কথাটার মানেটা জানতে হবে। অবস্টিনেট মানে কি? অবস্টিনেট মানে খুব আমরা যাদেরকে বাংলায় বলি জেদি টাইপের, খুব জেদি হয় না কিছু মানুষ, যে কোনো একটা বিষয়ে যদি জোর জোর জবরদস্তি করে, যেটাকে আমরা জেদি বলি, সেটা হচ্ছে অবস্টিনেট। তো অবস্টিনেট হচ্ছে জেদি। তো এখানে আমাকে কোনটা হবে সঠিক আনসার, এখানে চারটে অপশনের মিনিং তুমি যদি না জানো তাহলে কিন্তু আনসার করতে পারবে না, এবং এটা কিন্তু খেয়াল রাখতে হবে সিনোনিম বলেছে, অ্যান্টোনিম নয়। তো ডোসাইল প্রথমে একটা ওয়ার্ড আছে, ডোসাইল মানে ঠিক এর উল্টো, নিরীহ টাইপের ব্যক্তিকে আমরা ডোসাইল বলি। নেক্সট হচ্ছে স্টাবন, নেক্সট হচ্ছে ফ্লেক্সিবল অ্যান্ড অনেস্ট। ফ্লেক্সিবল তো হবেই না এখানে, অনেস্টও হবে না, কারণ এখানে আমাকে বলেছে অবস্টিনেট, অবস্টিনেট মানে জেদি, তো ফ্লেক্সিবল অনেস্ট এর সঙ্গে যায় না। এর সঙ্গে সিনোনিম যেটা হবে সেটা হচ্ছে স্টাবন। ঠিক আছে, স্টাবন মানে জেদি বা অবস্টিনেট মানে জেদি, একে অপরের সিনোনিম। অ্যান্ড ডোসাইল মিনস নিরহ। তো অপশন বি ইজ দ্য রাইট আনসার ফর দ্য কোশ্চেন নাম্বার 2। নেক্সট কোশ্চেন নাম্বার 3। ফিল ইন দ্য ব্লাঙ্ক দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্টস ড্যাশ প্রেজেন্ট। এটা আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা আমরা প্রশ্ন বলবো, এটা
সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুবই ইম্পর্টেন্ট তোমাদের। তো এটা একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কিন্তু প্রশ্ন। কেন আমি বলে দিচ্ছি, দেখো এখানে আমাকে বলেছে দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্ট, এখানে একটা লিঙ্কার কাজ করছে যেটা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ। ওকে, তো অ্যাজ ওয়েল অ্যাজ এই যে লিঙ্কারটা দিয়ে সাধারণত কি হয়, দুটো সাবজেক্টটাকে আমরা যোগ করে থাকি। এখানে দেখো দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস, এই যে টিচার এটা হচ্ছে সাবজেক্ট নাম্বার 1, স্টুডেন্টস হচ্ছে সাবজেক্ট নাম্বার 2, এই দুটোকে আমরা অ্যাড করছি কি দিয়ে, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ এখানে একটা লিঙ্কার হিসেবে কাজ করছে। এখানে বলে দিই আরো কিছু লিঙ্কার আছে, যেমন আমি এখানে বললাম অ্যাজ ওয়েল অ্যাজ, আরো একটা কিছু লিঙ্কার আছে আমি লিখে দিচ্ছি, যেমন আমরা এরকম সবসময় ইউজ করি অ্যালং উইথ, অ্যালং উইথ, আরো একটা হয় টুগেদার উইথ, টুগেদার উইথ, আরো কিছু আছে যেমন অ্যাকম্প্যানিড বাই, অ্যাকম্প্যানিড বাই। এই লিঙ্কারগুলো সাধারণত কি কাজ করে, বা আমরা লিঙ্কার ঠিক বলবো না, এগুলোকে আমরা ফ্রেজ বলতে পারি। তো এই ফ্রেজগুলি দুটো সাবজেক্টটাকে অ্যাড করে, এখানে যেমন অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে দ্য টিচার অ্যান্ড স্টুডেন্টসকে অ্যাড করছে, কিন্তু যখনই কোনো দুটো সাবজেক্টের মাঝখানে এই ফ্রেজগুলো থাকবে, আমরা কিন্তু মেইন সাবজেক্টটা এদের ঠিক আগে যেটা থাকবে, এদের আগে যেটা থাকবে সেটাকে আমরা মেন সাবজেক্ট ধরবো। মানে এদের আগেরটা সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আমরা ভার্ব সিঙ্গুলার নেবো, প্লুরাল হলে ভার্ব সিঙ্গুলার প্লুরাল নেবো। তো এখানে দা স্টুডেন্ট এটা কিন্তু আমাদের সাবজেক্ট নয়, আমাদের মেন সাবজেক্ট। যেমনটা বললাম এই ফ্রেজগুলো থাকলে এদের আগেরটা হয়, তো টিচার এখানে হচ্ছে আমাদের মেন সাবজেক্ট, আর সাবজেক্ট এখানে সিঙ্গুলার, সাবজেক্ট এখানে সিঙ্গুলার, তাই আমরা যে ভার্বটাকে চুজ করবো সেটাকে আমাকে সিঙ্গুলার চুজ করতে হবে। তো এখানে দেখো ওয়্যার আর সবই প্লুরাল আছে, তো এটা আনসার কিন্তু সহজে করা যাবে, অপশন সি একমাত্র সিঙ্গুলার সাবজেক্ট আছে এখানে, তো অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের জন্য সঠিক আনসার। তো এখানে যেমনটা বললাম এই লিঙ্কার বা আমরা যেটাকে ফ্রেজ বলছি এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে ফ্রেজগুলো আছে এরকম আরো কিছু ফ্রেজ আমরা ইউজ করি, যেমন বিসাইডস, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্প্যানিড বাই, বিসাইডস, আরো কিছু আছে বাট আমি এখন রিমেম্বার করতে পারছি না। তো এই যে ফ্রেজগুলো দিয়ে যখনই দুটো সাবজেক্টটাকে অ্যাড করা থাকবে, যেমন এখানে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস, দেখো এখানে স্টুডেন্টসটা কিন্তু প্লুরাল আছে বাট টিচারটা কিন্তু এখানে সিঙ্গুলার, এবার কনফিউজ হবে তাহলে আমি ভার্ব কোনটা নেব, এটা হচ্ছে সিঙ্গুলার। তো আমি যেমন বললাম এই যে ফ্রেজগুলো থাকবে এদের মানে প্রথমে যে সাবজেক্টটা থাকবে সেটাকে আমরা মেন সাবজেক্ট ধরবো সেন্টেন্সের। তো এখানে যেহেতু টিচার সিঙ্গুলার তাই আমরা এখানে সিঙ্গুলার ভার্বটাকে চুজ করবো, অপশন সি। নেক্সট, নেক্সট হচ্ছে একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড তোমাদের ভোক্যাবের মধ্যে আসে, ভোক্যাব খুবই ইম্পর্টেন্ট, যেমনটা বললাম ভোক্যাব থেকে কিন্তু প্রশ্ন থাকবেই। তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এখানে বলছে আ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট, মানে বিজ মিনস হচ্ছে মৌমাছিদের যেখানে রাখা হয়, মানে তাদের সেই জায়গাটাকে কি বলা হয়, এভিয়ারি, অ্যাকুইরিয়াম, এপিয়ারি অ্যান্ড হচ্ছে কেনেল। এখানে আরো একটা ভালো ওয়ার্ড মনে রাখতে হবে, এভিয়ারি, এই দুটোর মধ্যে কনফিউজড হয় অনেকে, ঠিক আছে, এভিয়ারি আর এপিয়ারি। তো এখানে বীজের কথা বলছি, তো বীজের যখন প্লেস হয় বীজ আর কেপ সেটাকে আমরা বলবো এপিয়ারি, অপশন সি এপিয়ারি, এপিআই। আর যখন এভিয়ারির প্রশ্নটা আসবে জাস্ট পিটাকে চেঞ্জ করে যখন এভিয়ারি হবে তখন কিন্তু হয়ে যাবে আনসারটা আলাদা, তখন কিন্তু এটা হবে বার্ডস। ঠিক আছে, আমি পুরো সেন্টেন্সটা লিখছি, এখানে হবে আ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট, বার্ডস আর কেপ্ট, এটা একটু মাথায় রাখতে হবে। এভিয়ারি বললে বার্ডস অ্যান্ড এপিয়ারি বললে বিজ। তো এখানে বিজ বলেছে তাই অপশন সি হবে সঠিক। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, হি প্রেফার্স টি ড্যাশ কফি, একদম ইজি একটা কোশ্চেন এবং এই কোশ্চেনটা অনেকে ভুল করে। তো এখানে সাধারণত আমরা কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন দেখে থাকি, এটা একটা কম্পারেটিভ ডিগ্রির মধ্যে আসে এই ধরনের প্রশ্নগুলো। তো কম্পারেটিভ ডিগ্রিতে আমরা জেনারেলি দেন ইউজ করি, এবং কম্পারেটিভ ডিগ্রি আমরা জানি যে সাধারণত দুইয়ের সঙ্গে তুলনা করতে আমরা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করি। এখানে সেটাই বলছি, দেখো দ্য প্রেফার ড্যাশ টি, তো টি এবং কফির মধ্যে এখানে দুটোর তুলনা মানে কম্পারিজন করা হচ্ছে। আর সুপারলেটিভ ডিগ্রিতে কি হয়, আমরা মোর দ্যান টু মানে অনেকের মধ্যে তুলনা করি, দুইয়ের অধিক। বাট এখানে কম্পারেটিভ ডিগ্রিতে দুইয়ের সঙ্গে তুলনা হয় এবং জেনারেলি সবাই কম্পারেটিভ ডিগ্রিতে দেন ইউজ করে, কিন্তু এখানে একটুখানি আলাদা, এখানে একটা ওয়ার্ড আছে দেখো প্রেফার, তো প্রেফারের সঙ্গে আমরা কিন্তু কখনো দেন ইউজ করব না, প্রেফারের সঙ্গে অলওয়েজ, প্রেফার এর সঙ্গে অলওয়েজ যেটা বসে সেটা হচ্ছে টু। তো এখানে সঠিক আনসার হবে হি প্রেফারস টি টু কফি, তো এখানে টু হবে, এখানে কিন্তু দেন হবে না, দেন করলে আনসারটা পুরোটা রং, অপশন সি রাইট আনসার। প্রেফারের সঙ্গে এটাকে আমরা বলি ল্যাটিন অ্যাডজেক্টিভ, যে এই যে প্রেফার, সুপিরিয়র, ইন্টেরিয়র, ঠিক আছে, এদের সঙ্গে আমরা টু ইউজ করি, তো এখানে হবে অপশন সি প্রেফার টু। নেক্সট,
নেক্সট হচ্ছে fill in the blank, wait here dash I come back, unless until since because। তো এখানে বিকজ এর প্রসঙ্গই আসছে না, এখানে সিন্স এবং সিন্স ভার্সেস ফর, এটা নিয়ে আমি অনেকবার বলেছি কোথায় আমরা সিন্স ইউজ করবো এবং কোথায় ফর ইউজ করবো, এবং এই দুটো দিয়ে প্রত্যেক পরীক্ষাতে কিন্তু আমরা প্রশ্ন দেখেছি। তো এই কনসেপ্টটা কিন্তু খুব ভালো করে জানতে হবে। যদিও আমাদের এই আনসারের জন্য এখানে সিন্স ফর কিছুই আসবে না, বাট এটা আমি একটুখানি বলে দিলাম, যখন এই কোশ্চেন আসবে আমরা সেখানে আবার আলোচনা করবো। এখানে মেনলি আমাদের আনসারটা হবে আনলেস নাকি আনটিল, এই দুটোর মধ্যে অনেকে কনফিউজড হবে। তো প্রথমে বুঝতে হবে যে আনলেস এবং আনটিলের পার্টস অফ স্পিচ কি এবং তাদের অ্যাকচুয়াল মিনিংটা কি। যদি এটা বোঝা যায় তাহলে আনসার করাটা অনেকটা ইজি হয়ে যাবে। এখানে বলছে, প্রথমে বলি আনলেস সাধারণত আমরা কোনো শর্ত বা কন্ডিশন বোঝাতে ইউজ করি। আনলেস এর সাহায্যে আমরা শর্ত বা কন্ডিশন বোঝাই, এবং আনটিল এটা হচ্ছে সময় রিলেটেড, ঠিক আছে, সময় রিলেটেড আনটিল। আর আনলেস হচ্ছে শর্ত বোঝায় বা কন্ডিশন বোঝায়। তাহলে এখানে তুমি যদি সেন্টেন্সটা ভালো করে বোঝো মিনিংটা কি বলতে চাইছে, বলছে ওয়েট হিয়ার ড্যাশ আই কাম, ওয়েট করো ততক্ষণ, কতক্ষণ, যতক্ষণ না পর্যন্ত আমি ফিরে আসি ততক্ষণ পর্যন্ত তোমাকে ওয়েট করতে হবে। তাহলে এখানে শর্ত বোঝাচ্ছে না সময় ইঙ্গিত ইঙ্গিত দিচ্ছে সময়ের। এখানে বলছে তুমি ততক্ষণ ওয়েট করবে যতক্ষণ না আমি ফিরে আসি। তাহলে এখানে এই যে যতক্ষণ ততক্ষণ একটা টাইমের ব্যাপার আসছে, সময়কে ইঙ্গিত করছে। তাই এখানে কিন্তু আনলেস কোনো মতেই হবে না, এখানে হয়ে যাবে আনটিল, অপশন বি। এবং এই আনলেস আনটিল নিয়েও কিন্তু আমি অনেকবার বলেছি, বাট এখানে আর বলছি না, অনেকটা লেন্দি হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কিন্তু আনটিল হবে সঠিক আনসার। নেক্সট কোনো একটা ভিডিওতে আমরা আবার আলোচনা করবো এটা। নেক্সট হচ্ছে স্পট দ্য এরর, হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, হুইচ পার্ট অফ দিস সেন্টেন্স হ্যাজ অ্যান এরর, এ বি সি অ্যান্ড ডি। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার তো, শোনা যাচ্ছে তো? ঠিক আছে, হ্যাঁ বল, তাহলে এটা কি হবে। এখানে দেখো বলছে হি ইজ ওয়ান অফ দ্য ড্যাস্ট, হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা একটা সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে, সুপারলেটিভ, সুপারলেটিভ ডিগ্রি, এই যে অন অফ দ্য দিয়ে সাধারণত আমরা সুপারলেটিভ ডিগ্রিটাকে ইউজ করি। তো যখনই কোনো প্রসঙ্গ আসবে অন অফ দা, এই অন অফ যখনই আসবে, অন অফ এদের পরে দেখবে অলওয়েজ একটা নাউন বসে, ঠিক আছে। কিন্তু মাথায় রাখতে হবে অন অফ এর পরে যখনই যে নাউনটা আসবে সেটা অলওয়েজ সেটা একটা প্লুরাল নাউন হবে, ঠিক আছে, সেটা প্লুরাল নাউন হবে। কারণ আমি বলছি দেখো এখানে বলছে অন অফ দ্য টলেস্ট বয়, আমি বললাম যে নাউনটা আসবে সেটাকে প্লুরাল হবে, এখানে বয়টা হচ্ছে নাউন, তা এখানে নাউনটা সিঙ্গুলার আছে, বাট এটাকে আমাকে করতে হবে ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ। কারণ দেখো অনেকগুলো টলেস্ট বয় আছে, তাদের মধ্যে একজনকে বোঝাচ্ছে, তাই তো। তাহলে অবশ্যই এখানে যে নাউনটা হবে সেটাকে আমাকে প্লুরাল করতে হবে। তাহলে এখানে সিঙ্গুলার আছে, নাউনটা টলেস্ট বয় আছে, তাহলে ভুলটা কোথায় আছে না পার্ট বা অপশন সি বিতে কিন্তু ভুলটা আছে। এখানে অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ, ঠিক আছে। তো এখানে অপশন বিতে ভুল আছে। তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে, অন অফ দ্য যখনই আসবে বা সুপারলেটিভের প্রসঙ্গে যখনই অন অফ দ্য আসবে, এদের পরে আমরা যে নাউনটা ইউজ করব অলওয়েজ প্লুরাল। এটা দিয়ে কিন্তু পরীক্ষাতে স্পট দ্য এররও আসে, সেন্টেন্স ইমপ্রুভমেন্টও আসে, এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেরও কিন্তু মানে প্রশ্ন আসে এই জায়গা থেকে। সুতরাং এই অন অফ দ্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ভাইটাল জায়গা, এটা মাথায় রাখতে হবে। তো এখানে অন অফ দ্য বয়েজ রাইট আনসার হবে, তো ভুলটা আছে এখানে অপশন বিতে। নেক্সট হচ্ছে স্পট দ্য এরর, আবার একটা ইচ অফ দ্য স্টুডেন্টস, খুবই খুবই ইম্পর্টেন্ট, ইচ অ্যান্ড এভরি, এই দুটো ইচ আর হচ্ছে এভরি, এই দুটো প্রায় পরীক্ষাতে প্রশ্ন হয় এই জায়গা থেকে। তোমরা যারা প্র্যাকটিস সেট সলভ করো দেখবে সেখানে কিন্তু ইচ এবং এভরি থেকে প্রচুর প্রশ্ন দেখা যায় জেনারেলি, ঠিক আছে। তো এখানেও আমি বলবো যে ইচ অ্যান্ড এভরির আগে পার্টস অফ স্পিচটা তোমরা ক্লিয়ার করো, তাহলে তোমাদের আনসার করা অনেকটা ইজি হয়ে যাবে। আমি প্রথমে বলে দিই, এই ইচ কিন্তু অলওয়েজ কি হিসাবে ইউজ হয়, অলওয়েজ অ্যাডজেক্টিভ। কিন্তু ইচের সরি এভরি হচ্ছে অলওয়েজ অ্যাডজেক্টিভ, কিন্তু ইচের প্রসঙ্গ যখনই আসবে এটা কিন্তু দুটো ভাবে কাজ করে, ঠিক আছে। ইচ কিন্তু প্রোনাউন হিসেবেও কাজ করে, আমি এক্সাম্পল সহকারে তোমাদের ক্লিয়ার করছি বিষয়টা। ইচ কিন্তু প্রোনাউন হিসেবে কাজ করে, আবার ইচ কিন্তু অ্যাডজেক্টিভেরও কাজ করে, ক্লিয়ার। তো এখানে বলছে ইচ অফ দ্য স্টুডেন্টস, এবং আমাদের একটা সেন্টেন্সের দেখবে সাবজেক্ট হতে গেলে সেটাকে হয় তাকে নাউন হতে হবে অথবা তাকে প্রোনাউন হতে হবে। সাবজেক্ট মানে সে নাউন বা প্রোনাউন হবে, ঠিক আছে। তাহলে এখানে ইচ দিয়েই শুরু হচ্ছে এবং প্রসঙ্গ হচ্ছে, আমি এখানে যদি জিজ্ঞাসা করি ইচের পার্ট অফ স্পিচ কি হবে, এটা আমি বললাম যে ইচ কিন্তু অ্যাডজেক্টিভও হয় প্রোনাউন হয়। তাহলে এখানকার ইচ কোনটা, অ্যাডজেক্টিভ নাকি প্রোনাউন। আমি যদি আরেকটা সেন্টেন্স লিখছি, আমি ইচ দিয়ে আরেকটা সেন্টেন্স লিখছি, আমি বললাম ইচ
বয় ওয়াজ প্রেজেন্ট, ইচ বয় ওয়াজ প্রেজেন্ট, ঠিক আছে। তো এখানে ইচ কি হিসেবে কাজ করছে এবং প্রথম সেন্টেন্সটাতে ইচ কি হিসেবে কাজ করছে, দেখো ইচ বয়, এই বয়টা হচ্ছে নাউন, আর নাউনকে যে কোয়ালিফাই করে, নাউনের আগে যেটা বসে সেটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। তাহলে এখানকার ইচ কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, ইচ বয় ওয়াজ প্রেজেন্ট, ক্লিয়ার। কিন্তু প্রথম এই যে আমাদের যে অ্যাকচুয়ালি কোশ্চেন যেটা আছে, ইচ অফ দ্য স্টুডেন্টস, এখানে দেখো ইচ কিন্তু ইচের পরে একটা অফ প্রিপোজিশন চলে এসছে, প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরের অংশটাকে আমরা অবজেক্ট হিসেবে কাজ করি, ঠিক আছে। এটা হচ্ছে এই যে দা স্টুডেন্টস, এটা হচ্ছে অবজেক্ট অফ প্রিপোজিশন। তাহলে এখানকার ইচ কিন্তু আমি বললাম যে ইচ হয় সাবজেক্ট হবে, মানে যেহেতু ইচ এখানে সাবজেক্ট, তাকে প্রোনাউন হতে হবে অথবা নাউন হতে হবে, বাট এখানকার ইচ কিন্তু প্রোনাউন হিসেবে কাজ করছে, ঠিক আছে। এখানকার ইচ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছিল, কারণ ইচের পরেই দেখো একটা নাউন চলে এসছে, ইচ বয়। তো নাউনকে কোয়ালিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ নাউনের ঠিক আগে বসে, তাই এখানকার ইচ অ্যাডজেক্টিভ এবং এখানকার ইচ কিন্তু প্রোনাউন হিসেবে কাজ করছে এবং এটাই মেন সাবজেক্ট। ওকে। তো এই যে ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাভ আ পেন, এবং এই যে ইচ এবং এভরি, এরা দুজনেই কিন্তু, এরা দুজনেই কি সিঙ্গুলার হিসেবে কাজ করে, এরা দুজনেই সিঙ্গুলার। আচ্ছা, এখানে যেমনটা বললাম এভরি কিন্তু অলওয়েজ অ্যাডজেক্টিভ, একটা এক্সাম্পল দিয়ে দেখলে আরো ভালোভাবে বোঝা যাবে। আমি বললাম এভরি বয় ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাসরুম। এখানেও দেখো এভরি বয়, এই যে বয় হচ্ছে নাউন, আর নাউনকে কোয়ালিফাই করে যে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। সুতরাং এভরি এখানে কাকে কোয়ালিফাই করছে, এভরি কোয়ালিফাই করছে বয়টাকে। সুতরাং বয় যদি নাউন হয়, নাউনটাকে যে কোয়ালিফাই করে তাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করি। তাই আমি যা প্রথমেই বলেছি, এই যে এভরি এ কিন্তু অলওয়েজ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, বাট ইচের প্রসঙ্গ যখনই আসবে সে প্রোনাউন হিসাবেও কাজ করে, সে অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করে, দুটো এক্সাম্পল দিয়ে দেখিয়েও দিলাম, হ্যাঁ। আর এভরি কিন্তু অলওয়েজ অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে এই সেন্টেন্সটাতে। তাহলে এখানকার আমাদের ইচ এবং আমি বললাম ইচ এবং এভরি দুটোই হচ্ছে এটা সিঙ্গুলার। তাই যদি সাবজেক্ট, এখানে ইচ মেন সাবজেক্টের কাজ করছে, আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব প্লুরাল হয় কি করে, এখানে হ্যাভ আছে এটাই ভুল, এখানে অ্যাকচুয়ালি হ্যাজ হওয়ার কথা ছিল, ঠিক আছে। তো এখানেই ভুল আছে। সুতরাং কোন পার্টে ভুল আছে, পার্ট সি তে ভুল আছে, সি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 9, সিনোনিম অফ অ্যাবান্ডন। অ্যাবান্ডনের সিনোনিম জানতে চেয়েছে। তো অ্যাবান্ডন মানে কি বলতো, অ্যাবান্ডন মানে হচ্ছে কোনো কিছুকে অ্যাবান্ডন মানে হচ্ছে কোনো কিছুকে ত্যাগ করা, ত্যাগ বা পরিত্যাগ করা, অ্যাবান্ডন, ত্যাগ বা পরিত্যাগ, পরিত্যাগ করা। তো এখানে বলছে অ্যাবান্ডন, কিপ মানে কোনো কিছু রেখে দেওয়া, জয়েন অ্যান্ড অ্যাডপ্ট এগুলো তো বলার কিছু নেই, ঠিক আছে। জয়েন, অ্যাডপ্ট, কিপ এগুলো তো জানো। নাও তোমাকে মানে কনফিউজড হতে পারে ফরসেক অ্যান্ড অ্যাডপ্ট। এই অ্যাডপ্ট আর অ্যাডাপ্ট, আরেকটা ওয়ার্ড হয় অ্যাডাপ্ট, এ ডি এ পি টি, দুটোর মিনিং কিন্তু আলাদা, একটু বলে দিচ্ছি। এই অ্যাডপ্ট মানে কি বলো তো, এই অ্যাডপ্ট মানে হচ্ছে দত্তক নেওয়া। আমরা এরকম শুনি না, অনেকে বাচ্চা দত্তক নেয়, যাদের মানে যারা অ্যাকচুয়ালি যাদের বাচ্চা হয় না তারা বাচ্চা দত্তক নেয়, এই অ্যাডপ্ট মানে বাচ্চা দত্তক নেওয়া। আর এর ওটাকে আমি যখনই এতে কনভার্ট করে দিচ্ছি, অ্যাডাপ্ট হয়ে যাচ্ছে। অ্যাডাপ্ট মানে পরিস্থিতি অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়া, পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়া, অ্যাডাপ্ট করে নেওয়া, ঠিক আছে। দুটোর মিনিং কিন্তু আলাদা। তো যাই হোক, এখানে আমাদের বলেছে অর্থটা হচ্ছে অ্যাবান্ডন, অ্যাবান্ডন মানে ত্যাগ করা বা পরিত্যাগ করা, সেটা হবে ফরসেক। অপশন বি ইজ দ্য রাইট আনসার ফর দ্য কোয়েশ্চেন নাম্বার 9। সিনোনিম অফ অ্যাবান্ডন, ফরসেক, অপশন বি। নেক্সট, পিপল স্পিক ইংলিশ ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে একটা ভয়েস চেঞ্জের কোয়েশ্চেন। ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জে তোমাদের পরীক্ষাতে কিন্তু আসবেই আসবে, ভয়েস চেঞ্জ ন্যারেশন থেকে কোশ্চেন থাকবে, ভয়েস চেঞ্জ মাস্ট থাকছে, ন্যারেশন থাকবে কিনা বলতে পারছি না, বাট থাকবে, যেহেতু 25টা কোশ্চেন আশা করছি থাকবে। তো এখানে বলছে পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটার ভয়েস চেঞ্জ করলে কি হয়, একদম সহজ একটা সেন্টেন্স। ভয়েস চেঞ্জ করলে আমরা জানি কি হয়, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়। তো এখানে অবজেক্ট কোনটা, এই যে ইংলিশ, এটাই হবে অবজেক্ট, তাই তো। এই হচ্ছে আমাদের ভার্ব, এই হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের প্রথমে কোনটা চলে আসবে, ইংলিশটা চলে আসবে, তাই তো, ইংলিশ।
এবার এখানে বলছে কোন টেন্সে আছে, দেখো ইংলিশ স্পিক প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে প্রেজেন্ট টেন্সে যদি হয় আমাকে কি আনতে হবে, ইজ আনতে হবে। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, অপশন এ ইজ দ্য রাইট আনসার ফর দ্য কোয়েশ্চেন নাম্বার 10। ঠিক আছে, সহজ একটা কোয়েশ্চেন ছিল ভয়েস চেঞ্জের উপরে। নেক্সট হচ্ছে অ্যান্টোনিম অফ এনর্মাস। এনর্মাসের বিপরীত শব্দ বা অ্যান্টোনিম জানতে চেয়েছে, তো এটার অ্যান্টোনিম কি হবে। দেখো এনর্মাস মানে কি, চারটি অপশনগুলো আছে, সহজেই অপশনগুলো আছে, এবং এনর্মাস কিন্তু এটা কতবার যে কত পরীক্ষাতে এসেছে এই ওয়ার্ডটা তার ঠিক নেই। ঠিক আছে, বিভিন্ন পরীক্ষাতে এটা কিন্তু রিপিট হতে দেখা গেছে। তো এনর্মাসের অ্যান্টোনিম, এনর্মাস হচ্ছে মানে যেটা আমরা যেটাকে বলি প্রকাণ্ড, বা ইনর্মাস মিন্স হচ্ছে প্রকাণ্ড বা সাইজে যেটাকে আমরা বলি বড় টাইপের, ঠিক আছে, বা বিশালাকার, সেটাকে আমরা বলি ইনর্মাস। ঠিক আছে, প্রকাণ্ড বিষয় যেটা। তো এখানের অ্যান্টোনিম বলেছে হিউজ, কিন্তু এর হচ্ছে সিনোনিম, এটা আনসার হবে না। হিউজ হচ্ছে সিনোনিম, কারণ হিউজ মানে প্রকাণ্ড, বিশাল, বড়। আর হচ্ছে সফট, সফট তো এখানে হবে না, সফট মানে জানো অ্যাভারেজও হচ্ছে না। তাহলে টিনি মানে হচ্ছে ছোট, বা টিনি মানে হচ্ছে ছোট বা ক্ষুদ্র। ঠিক আছে, টিনি। তো এর হচ্ছে অ্যান্টোনিম হবে অপশন বি, টিনি। এনর্মাসের অ্যান্টোনিম টিনি। দেখো ইডিয়াম থেকে একটা প্রশ্ন, টু স্মেল এ র্যাট। ইডিয়াম খুবই খুবই ইম্পর্টেন্ট। এখানে বলছে টু স্মেল আ র্যাট, এটার মানেটা কি, টু সি আ র্যাট। এবং ইডিয়ামের সব থেকে আনসার করার একটা ভালো যুক্তি বা লজিক আমি বলে দিই, সেটা হচ্ছে ইডিয়াম দেখবে যখনই আসবে না তখন কিন্তু তার একটা মানে যে সেন্টেন্সে তোমাকে ইডিয়াম দেবে সেই ধরনের একটা ডিরেক্ট মিনিংও কিন্তু মানে অপশানে দেখবে থাকবে, বাট ইডিয়াম সাধারণত সেই ডিরেক্ট মিনিংয়ের দিকে যায় না। এখানে যেমন বলছে টু স্মেল আর র্যাট, তো এখানে সিম্পল একটা বলেছে টু সি আর র্যাট। তো এই যে দেখো এই ইডিয়ামটার সঙ্গে এই অপশনটার অনেকটা মিল আছে, একটা সিম্পল মিনিং টাইপের। বাট আমি যেমনটা বললাম কিন্তু সিম্পল মিনিংয়ের দিকে যায় না, ইডিয়াম একটু অন্য মিনিং বোঝায়। তো এখানে টু সি আ র্যাট হচ্ছে না। টু বি আ ব্যাড স্মেল, টু গেট আ ব্যাড স্মেল, একটা বাজে গন্ধ পাওয়া, এটাও হচ্ছে না। টু ক্যাচ আ কোল্ড, এটাও হচ্ছে না। টু স্মেল আ র্যাট, এটার মানে হচ্ছে টু বি সাসপিশিয়াস, অপশন বি, মানে সন্দেহজনক একটা ব্যাপার। ইঁদুরের গন্ধ পাওয়া তার মানে একটা সন্দেহজনক ব্যাপার। ঠিক আছে, তো অপশন বি হবে সঠিক আনসার, টু বি সাসপিশিয়াস। নেক্সট হচ্ছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। একটা ফ্রেজাল ভার্ব থেকে প্রশ্ন আছে, দ্য পেশেন্ট ড্যাশ লাস্ট নাইট। এখানে আমি আর একটা অপশন যদি অ্যাড করি, অপশন ই, পাস অ্যাওয়ে। এবার বলো সঠিক আনসার কি হবে। দ্য পেশেন্ট ড্যাশ লাস্ট নাইট। তো এখানে পাস হবে, আমরা জানি পাস হবে মানে মারা যাওয়া, এখানে অ্যাকচুয়ালি পাস হবেই হবে, পাস আউট, পাস্ট বাই, পাস্ট থ্রু হচ্ছে না। তো এখানে বাকি রইল দুটো অপশন ই এবং অপশন এ, পাস্ট অ্যাওয়ে অ্যান্ড হচ্ছে পাস অ্যাওয়ে, মানে একটা পাস্টে আছে, এটা পাস্টে আছে, এটা প্রেজেন্টে আছে, কোনটা হবে সঠিক আনসার। এখানে আমাকে যদি এই দুটো অপশন থাকে, এবং অনেকে কনফিউজড হবে, জানে সবাই জানে পাস হবে মানে মারা যাওয়া, কিন্তু কোনটা নেও, পাস্টটা নাকি প্রেজেন্টটা। তো এখানে দেখো একটা টাইম ইন্ডিকেশন আছে যেটা হচ্ছে লাস্ট নাইট। এই যে লাস্ট নাইট, ঠিক আছে, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, এরকম যে টাইম ইন্ডিকেশনগুলো থাকে না, তখন সেটা বুঝে নিতে হয়, সেটা হচ্ছে পাস্ট টেন্সের কথা বলে। তো এখানে কিন্তু পাস অ্যাওয়ে এটাও কিন্তু আনসার হবে না, এখানে পাস্টে করতে গেলে আমাকে করতে হবে অপশন এ, পাস্ট অ্যাওয়ে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট আরো একটা ইডিয়াম থেকে প্রশ্ন, অ্যাট দ্য 11th আওয়ার। 11th আওয়ার্স এর মানেটা কি। দেখো এই যে আমি যেমনটা বলছিলাম একটা ডিরেক্ট মিনিং থাকে, এটা অ্যাট 11 o'clock, বাট এটা কিন্তু আনসার নয়। অ্যাট দ্য ভেরি লাস্ট মোমেন্ট, আর্লি ইন দ্য মর্নিং। 11th আওয়ার মানে আর্লি ইন দ্য মর্নিংও নয়, টু লেট হয়ে যাওয়াও নয়, অ্যাকচুয়ালি প্রসঙ্গটা লেটেরই, বাট আর্লি অ্যাট দ্য 11th আওয়ার এটার মানে হচ্ছে একদম লাস্ট মোমেন্টে, কোনো কিছুর একদম শেষে গিয়ে, সেটাকে বলা হয় অ্যাট দ্য 11th আওয়ার। অপশন বি ইজ দ্য রাইট আনসার। মনে করো তুমি একটা কোনো ব্যাংকে যাবে, যে ব্যাংকটা 12টা পর্যন্ত খোলা থাকে, ঠিক আছে, সেই 12টা পর্যন্ত খোলা থাকে, বা সেই 12টার তুমি ঠিক গেলে কখন না, 12টা দেখা যাচ্ছে 11টা 55 দিকে সে ব্যাংকে পৌঁছালে, সেটাকে বলা হয় অ্যাট দ্য 11th আওয়ার, অর্থাৎ একদম লাস্ট মোমেন্টে। ঠিক আছে, অপশন বি সঠিক আনসার। নেক্সট হচ্ছে দ্য নিউজ ড্যাশ ট্রু। এটা আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা প্রশ্ন।
সাবজেক্ট ভার্ব থেকে একটা প্রশ্ন আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের। তো এখানে আমাকে কোনটা হবে সঠিক আনসার? দ্য নিউজ ড্যাশ ট্রু। এখানে মনে রাখতে হবে কিছু কিছু ওয়ার্ডস আছে যেগুলো দেখে মনে হয় প্লুরাল, বাট সেগুলো কিন্তু দিস ওয়ার্ডস ক্যান অ্যাক্ট অ্যাজ এ সিঙ্গুলার। যেমন আমি বলছি ফিজিক্স, ফিজিক্স দেখো শেষে প্লুরাল এস আছে, দেখে মনে হবে এটা প্লুরাল। আমি বললাম ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স। আমি বললাম নিউজ, আমি বললাম স্ট্যাটিস্টিক্স। এদের দেখো সকলের শেষে কিন্তু ইয়েস আছে। জেনারেলি ইয়েস থাকলে আমরা সেটাকে প্লুরাল হিসেবে ধরে নিই, বাট এই যে কিছু কিছু সাবজেক্ট আছে বা যেগুলো অ্যাকচুয়ালি সাবজেক্ট হিসেবে কাজ করে, যদিও এই স্ট্যাটিস্টিক এর কিন্তু এটা সিঙ্গুলার হিসেবেও কাজ করে প্লুরাল হিসেবেও কাজ করে, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। এখানে স্ট্যাটিস্টিক যখন মানে সাবজেক্ট হিসেবে কাজ করবে তখন সেটা হয় সিঙ্গুলার, আর একটা স্ট্যাটিস্টিক্সের মানে হয় তখন সেটা প্লুরাল হিসেবে ধরা হয়, বাট এখানে আমি সাবজেক্ট হিসেবেই ধরছি। যেমন ফিজিক্স, ম্যাথমেটিক্স, নিউজ। দেখো এই যে ফিজিক্স, ম্যাথমেটিক্স এগুলো সবই সাবজেক্ট এবং এদের শেষে ইয়েস আছে, বাট এগুলো কিন্তু প্লুরাল নয়, এগুলো সবই সিঙ্গুলার। ঠিক তেমনই যে নিউজ এও কিন্তু সিঙ্গুলার, তাই এখানে কিন্তু নিউজ দেখে কেউ যদি প্লুরাল ভেবে এটাকে প্লুরাল ভার্ব বসায় হয়ে যাবে পুরোপুরি ভুল, এটা হবে সিঙ্গুলার। আর যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, নিউজ সিঙ্গুলার বললাম, এটা সিঙ্গুলার, তাই আমাকে ভার্বটাকেও চুজ করতে হবে সিঙ্গুলার। এখানে দেখো সব প্লুরাল ভার্ব দেওয়া আছে, একমাত্র অপশন বি তে আছে সিঙ্গুলার, তাই অপশন বি হবে সঠিক আনসার, যেহেতু নিউজ সিঙ্গুলার। দ্য নিউজ ইজ ট্রু হবে অপশন বি। এরকম কিন্তু আরো অনেকগুলো আছে, আমার মনে পড়ছে না, এরকম এখন অনেকগুলো আছে। এগুলো আমি ডিটেলস করিয়েছিলাম খুব সম্ভবত, আমার মনে পড়ছে না এখন। এগুলো মনে পড়লে যেগুলো লিখে দিলাম, এগুলো পারলে নোট করে নিতে পারে। নেক্সট, নেক্সট হচ্ছে অ্যান্টোনিম অফ আর্টিফিশিয়াল। একদম ইজি একটা কোশ্চেন। আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল মানেই আমরা সকলেই জানি যে যে জিনিসটা অ্যাকচুয়ালি আসল নয়, অর্থাৎ নকল, ঠিক আছে, সেটাকেই আমরা বলি আর্টিফিশিয়াল। তো এখানে ন্যাচারাল হচ্ছে অ্যান্টোনিম বলেছে, তার মানে বিপরীত শব্দ। অ্যান্টোনিম ন্যাচারাল, সিনথেটিক, এই যে সিনথেটিক এটাও মানে এই আর্টিফিশিয়াল অ্যান্ড সিনথেটিক এরা হচ্ছে একে অপরের সিনোনিম হতে পারে, বাট আমাকে এখানে বলেছে অ্যান্টোনিম। তো আর্টিফিশিয়ালের অ্যান্টোনিম হবে ন্যাচারাল, অপশন এ। ইজি একটা কোশ্চেন, আশা করি কারোর অসুবিধা হবে না। অ্যান্ড ফলস এটাও হবে না, সিনথেটিক তো হচ্ছে না। তার পাশে রিডান্ড্যান্ট, রিডান্ড্যান্ট মানে হচ্ছে যেটা অতিরিক্ত, মানে প্রয়োজনের অতিরিক্ত, মাত্রাধিক যেটাকে আমরা বলি মাত্রাধিক, সেটা হচ্ছে রিডান্ড্যান্ট, ঠিক আছে, অপশন এ হবে। নেক্সট, নেক্সট হচ্ছে চুজ দ্য কারেক্ট আর্টিকেল। এটা হচ্ছে একটা আর্টিকেল থেকে কোশ্চেন আছে। কপার ইজ ড্যাশ ইউজফুল মেটাল। তো এখানে কপারের সঙ্গে আমরা কি ইউজ করব? এ, অ্যান্ড, দি নাকি নো আর্টিকেল? কপার ইজ ড্যাশ ইউজফুল মেটাল। জেনারেলি আমরা যেটা জানি ভাওয়েল, আমরা যেটা জানি ভাওয়েল দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে তার আগে আমরা অ্যান ইউজ করি। এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। এই পাঁচটা ভাওয়েল দিয়ে যখনই কোনো ওয়ার্ড শুরু হবে জেনারেলি আমরা তাদের আগে অ্যান ইউজ করি। তো এখানে দেখো ইউ আছে, তার মানে এখানে ইউ ইউ আছে, তো ইউ তো হচ্ছে আমরা এটা ধরে নিলাম ভাওয়েল, তাহলে ভাওয়েল অনুযায়ী এখানে অ্যান বসার কথা, বাট আনসার এখানে অ্যান হবে না, এখানে আনসার হবে এ। কেন এ হবে? কিছু ব্যতিক্রম রুলস আছে, এটা সকলে জানো তোমরা। যেমন আমরা বলে থাকি না, যখনই ইউটা যখন ইউ এর মতোই উচ্চারণ হবে সেটাকে তার আগে আমরা এ বসাবো, অ্যান বসাবো না। যেমন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। তো এই যে ইউনিভার্সিটির আগে দেখো ইউটা ইউ এর মতোই আচরণ হচ্ছে, উচ্চারণ হচ্ছে ইউনিভার্সিটি, অর্থাৎ ইউটা ইউ এর মতোই উচ্চারিত হচ্ছে, তাই ইউ এর ইউনিভার্সিটির আগে আমরা কখনোই কিন্তু অ্যান্ড বসাবো না, এখানেও কিন্তু এ বসে, এই ইউনিভার্সিটি। আবার আমি যদি বলি আমব্রেলা, আমি যদি বলি আমব্রেলা, এখানে দেখো ইউটা ইউ এর মতো উচ্চারণ হচ্ছে না, এটাই এখানে ইউটা উচ্চারণ হচ্ছে আ এর মতো। আমি বলছি আমব্রেলা, অর্থাৎ বাংলাতে দেখো আ আসছে, আ, ঠিক আছে, তাই এখানে কিন্তু অ্যান আমব্রেলা হবে, অর্থাৎ ইউ ভাওয়েল হওয়া সত্ত্বেও এদের আগে আমরা অ্যানও ইউজ করতে পারি, আবার এদের আগে ইউ এর আগে এও ইউজ করতে পারি। বিষয়টা হচ্ছে উচ্চারণটা কেমন হচ্ছে সেটা এখানে ম্যাটার করে। ওকে, তো এই ইউনিভার্সিটি ঠিক তেমনই এখানে ইউজফুল, অর্থাৎ এটা ইউটা ইউ এর মতোই উচ্চারণ হচ্ছে, তাই এখানে এ হবে, কপার ইজ আ ইউজফুল মেটাল। তো এ অপশন এতেই আছে, এটা হবে সঠিক অ্যান্সার। যেমন আমি যদি বলি এস এম এস, যেমন এস এম এস, এস এম এস, এটা এস সাধারণত আমরা যাই জানি এটা হচ্ছে কনসোন্যান্ট, কিন্তু কনসোন্যান্ট অনুযায়ী এদের আগে এ বসার কথা, বাট এই এস এর আগে আমরা অ্যান বসাই।
এই যে ব্যতিক্রম যে রুলসগুলো আছে না, এখান থেকেই কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। কারণ এখানে দেখো এসটা কিসের মতো উচ্চারণ হচ্ছে? এসএমএস। আমি যদি বলি এসএমএস অর্থাৎ এ এর উচ্চারণ হচ্ছে এ, ঠিক আছে? স্বরবর্ণের উচ্চারণ হচ্ছে এসএমএস, তাই এখানে কিন্তু অ্যান বসে। এস কনসোনেন্ট হওয়া সত্ত্বেও অ্যান বসে, ঠিক আছে? যেমন এমএলএ, এমএলএ এদের আগেও কিন্তু অ্যান বসে। অ্যান, এমএলএ, হ্যাঁ? আবার আমি যদি বলি অনেস্ট, অনেস্ট এখানে দেখো অনেস্ট, ঠিক আছে? এর আগে এ বসাবো না অ্যান বসাবো? এখানে দেখো এইচটা কিন্তু সাইলেন্ট আছে। অনেস্ট, ONEST, ও এর উচ্চারণ আসছে ও, তাই কিন্তু এদের আগে অ্যান বসায়, অ্যান অনেস্ট। আবার যদি বলি আবার, আমি যদি বলি আওয়ার, দেখো এটাও এইচ দিয়ে শুরু, এটাও এইচ দিয়ে শুরু, বাট এর আগে আমি অ্যান বসালাম, কিন্তু আওয়ারের আগে আমি আবার বসাবো এ। কেন? কারণ এখানে এইচটা উচ্চারণ হচ্ছে আর এখানে এইচটা উচ্চারণ হচ্ছিল না, ঠিক আছে? এই যে উচ্চারণের উপরে মানে ভিত্তি করে কিন্তু কোথায় আমরা এ বসাবো অ্যান বসাবো এইগুলো হয়ে থাকে, এবং এই যে ব্যতিক্রম যে জায়গাগুলো আছে এখান থেকে কিন্তু পরীক্ষাতে জেনারেলি প্রশ্ন হয়, এটা মাথায় রাখতে হবে এবং আশা করছি সকলে এটা জানো। নেক্সট হচ্ছে আইডেন্টিফাই দ্য টেন্স আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। ইজি একটা প্রশ্ন, তোমাদের পঞ্চায়েতের জন্য ঠিকই আছে। সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস? আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ঠিক আছে? এবং এখানে হ্যাভ আছে তার মানে এটা পাস্ট টেন্স যাবে, আর যেহেতু হ্যাভ আছে তাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, হ্যাঁ? এই সরি, পারফেক্ট টেন্স হবে, যেহেতু হ্যাভ আছে তাই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অপশন বি হবে সঠিক আনসার। ক্লিয়ার? হ্যাড হলে হতো পাস্ট পারফেক্ট, বাট যেহেতু হ্যাভ আছে তাই প্রেজেন্ট পারফেক্ট, অপশন বি। নেক্সট কোশ্চেন নাম্বার 19, কালেকটিভ নাউন এ গ্রুপ অফ শিপস ইজ কল্ড এ ড্যাশ। শিপসদের গ্রুপটাকে কি বলা হয়? কালেকটিভ নাউন, আমরা জানি এইগুলো কালেকটিভ নাউন, এই যে ফ্লিট, বাঞ্চ, হ্যাঁ, গ্যালাক্সি, আর্মি, এগুলো সবই কালেকটিভ নাউন যেগুলো একটা গ্রুপ হিসেবে কাজ করে এবং এগুলো সিঙ্গুলার হিসেবে কাজ করে, ঠিক আছে? তো এই যে কালেকটিভ নাউনের বলছে শিপসদের গ্রুপটাকে কি বলা হয়? এই শিপস মানে অ্যাকচুয়ালি জাহাজ। আর একটা শিপ হয় SHEEP, এবং এই শিপের কিন্তু সিঙ্গুলার, প্লুরাল সেম, এটাই প্লুরাল হিসেবে কাজ করে, এটাই সিঙ্গুলার হিসেবে কাজ করে। এই শিপের কিন্তু সিঙ্গুলার প্লুরাল সেম, ওকে? আর এখানে এই শিপস মানে হচ্ছে জাহাজ, তো জাহাজের এই দলটাকে কি বলা হয়? ফ্লিট বলা হয়, ফ্লিট। অপশন এ, অপশন এ, ফ্লিট। ফ্লিট মানে কি বলো তো? ফ্লিট মানে নৌবহর যেটাকে বলা হয়, হ্যাঁ, নৌবহর। আগেকার সিনেমাগুলোতে দেখবে যখন যুদ্ধ বাজছে, মানে জাহাজের এরকম নৌবহর বা গ্রুপ অফ শিপস যুদ্ধ করার জন্য রওনা দিচ্ছে, তো এটাকে বলা হয় ফ্লিট। অপশন এ, ঠিক আছে? বাঞ্চ হয় কি, বাঞ্চ অফ কিজ হয়, ঠিক আছে? গ্যালাক্সি অফ স্টার্স হয়, এরকম অনেকগুলো আছে যেগুলোকে আমরা কালেকটিভ নাউন হিসেবে ইউজ করি। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 20, এবং আজকের জন্য এটাই, আমরা আজকে প্রথম দিনে 20টা কোশ্চেন করছি। আশা করি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের বোঝাতে পেরেছি। তো অবশ্যই কিন্তু চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো। আমরা কিন্তু এটা আমাদের ক্লাস 1, পরবর্তীতে ক্লাস আসতে চলেছে পরপর। আমরা কিন্তু যে অন্যান্য সেকশনগুলো আছে ইংলিশ ছাড়াও সেগুলোও কিন্তু শুরু করব তোমাদের ক্লাস সুবিধা, মানে এক্সামের জন্য কিন্তু হেল্পফুল হবে অনেকটা। তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখে এবং এই ভিডিওটা অবশ্যই লাইক করো, কেমন হলো কেমন লাগলো জানি অবশ্যই, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, হি জাম্পড ড্যাশ দ্য রিভার, এটা একটা প্রিপোজিশন থেকে প্রশ্ন। তো জাম্পের সঙ্গে আমরা কি প্রিপোজিশন ইউজ করব? জাম্পড, ইন, ইনটু, অন অ্যান্ড টু। আমি আরও একটা সেন্টেন্স লিখবো এখানে, হি এন্টার্ড ড্যাশ দ্য রুম, হি এন্টার ড্যাশ দ্য রুম। এখানে এন্টার্ড আর এখানে আছে জাম্পড, দুটো কথা আছে, এবং এখানে আমি যদি ইনটু বসাই, হি এন্টার্ড ইনটু দ্য রুম, জেনারেলি কি করে সকলে এন্টারের সঙ্গে ইনটু বসায়। হি এন্টার্ড ইনটু দ্য রুম, যেহেতু ঘরে প্রবেশ করছে তাই এখানে জেনারেলি সবাই ইনটুটা বসায়। আমি মানে আমার যতদূর ধারণা সকলে এখানে ইনটুটাই বসায়, বাট এখানে কিন্তু এন্টারের সঙ্গে এই প্রিপোজিশনটা এখানে হয় না, এখানে হয় নো প্রিপোজিশন। এন্টারের সঙ্গে ইনটুটা কিন্তু হয় না, ঠিক আছে? এন্টারের সঙ্গে ইনটুটা হয় না, বাট এখানে হি জাম্পড ইনটু দ্য রিভার, এখানে ইনটুটা হবে সঠিক অ্যান্সার। কেন আমি বলছি দেখো, ইনটু সাধারণত যেখানে কোনো মোশন বোঝায়, যেখানে কোনো মোশন
মোশন বোঝাই সেখানে আমরা ইনটু ইউজ করি। যেমন কেউ নদীতে ঝাঁপ মারলো, সে ডাঙায় দাঁড়িয়েছিল, নদীতে ঝাঁপ মারলো। তো ডাঙা থেকে নদীতে ঝাঁপ মারছে, এটা একটা মোশন বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইনটু ইউজ করি। তো এখানে জাম্পের সঙ্গেও কিন্তু দেখো হি জাম্পড ইনটু দ্য রিভার, সে নদীতে ঝাঁপ মারলো। তো এখানে একটা মোশন বোঝাচ্ছে, সেজন্য জাম্পের সঙ্গে আমরা ইনটু ইউজ করি, যে ইনটু, জাম্পড ইনটু। বাট হি এন্টার্ড ইনটু দ্য রুম, এখানেও একটা মোশন বোঝালেও এন্টারের সঙ্গে কিন্তু ইনটু হয় না। এটা কিন্তু পরীক্ষাতে আসে, ওই জন্য বলে দিলাম, মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু নো প্রিপোজিশন হয়। এটা সিম্পলি এরকমই হয় সেন্টেন্সটা, হি এন্টার্ড দ্য রুম, ওকে? কিন্তু এখানে ইনটুটা বসবে, হি জাম্পড ইনটু দ্য রিভার। তো অপশন বি হবে সঠিক আনসার। এই ছিল আজকের সবকিছু কোশ্চেন তোমাদের সামনে, আশা করছি ভালো লেগেছে। নেক্সট দিনে আমরা কোশ্চেন সংখ্যা আরও বাড়াচ্ছি, যেমনটা তোমরা 25টা থাকবে তোমাদের পঞ্চায়েতে, তো তেমনই কিন্তু 25টা করে কোশ্চেন আলোচনা করব। আর প্রত্যেকটা প্রশ্ন এইভাবে আলোচনা হবে। তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, সেখানে কিন্তু রিপ্লাই দেওয়া হবে, ওকে? তো এখানে শেষ করছি আজকে, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।